এখন হচ্ছে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ আনোয়ার খান। আমরা কথা বলছি তার সাথে। জনাব জাহিদ, আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাইব যে আমরা জানি যে এই কোভিড পরিস্থিতিতে আসলে সকল সেক্টরেই প্রভাব পড়েছে, বীমা খাতের অবস্থানটা একটু যদি প্রথমে তুলে ধরেন। কোভিডের সারা বিশ্বে তো কোভিড এফেক্টেড, এটা তো জানার কথাই। সবচেয়ে বড় কথা যেটা হয়েছে, গত মার্চের শেষ থেকে এপ্রিল মে পর্যন্ত সব বলতে গেলে সবকিছুই বন্ধ ছিল। যে মন্দাভাবটা যে শুধু আর্থিক খাতে না সর্বক্ষেত্রে পড়েছে, সেক্ষেত্রে বীমা এটা ব্যতিক্রম না। বীমা খাত এটাতে প্রচন্ড এফেক্টেড। তবে আশার কথা এখন এটুকুই বলা যায় যে জুন থেকে আস্তে আস্তে আমরা অক্টোবরে এসে পৌঁছেছি। অক্টোবরে আমি বলবো যে গ্রোথ ভালো তুলনামূলক, মানে যে ডিজাস্টারটা সেই ডিজাস্টারটা মোটামুটি কাটিয়ে উঠা যাচ্ছে বলে বলা যায়। আর আপনাদের এমনি জানা আছে যেটা যে আর্থিক খাতে যে ব্যাংকের এখন তারল্য উদ্বৃত্ত তারল্য হওয়ার কারণ যেটা হচ্ছে যে তারা ইনভেস্ট করতে পারছে না। আর ব্যাংক আর বীমা একসাথে রিলেটেড এই কারণে যে ব্যাংক ইনভেস্ট করলে তখন বীমার প্রশ্ন আসে, ব্যাংক ইনভেস্ট না করলে তার বীমার প্রশ্ন আসে না। কারণ ব্যাংক তখন একটা প্রজেক্টের লোন ডিসবার্স করলো, তখন তার বীমা লাগবেই। যখন একটা ক্যাপিটাল মেশিনে আনতে হবে তখন তার জন্য এলসি খুলবে, এলসি খোলা যে তখন বীমা লাগবে। সেক্ষেত্রে এগুলা ভলিউম যেহেতু কমে গেছে, সেক্ষেত্রে বীমা খাত এখানে কিছুটা এফেক্টেড তো হয়েছে। কিন্তু তারপরও আমি বলবো যে যতটা খারাপ আমরা ধারণা করেছিলাম বা যতটা ভয় আমরা পেয়েছিলাম যে মে জুন মাসের দিকে, সেই পরিস্থিতিটা থেকে এখন উত্তরণ ঘটেছে এবং এটা একটু আশাবাদী দিক বলে আমি বীমা খাতের পয়েন্ট থেকে বলতে পারি। জি, একটু বীমা খাতের জায়গায় আমরা যখন আলোচনা হয় তখন এই প্রশ্নগুলো আসলে সরাসরি আসে যে আমাদের দেশে বীমা খাতটি আসলে কেন অগ্রগতির দিকে যাচ্ছে না, বা গ্রাহকদের আস্থা বা সন্তুষ্টি যাই বলি না কেন সেটি বাড়ছে না। অন্য দেশে যেরকম বীমা খাতের অগ্রগতি রয়েছে সেটি আসলে প্রায়শ আলোচনা হয়, তারপরও কেন অগ্রগতি হয় না বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা আপনি যেটা করেছেন, এই প্রশ্নটা আমি এই বীমা সেক্টরে জড়িত আছি প্রায় 33 বছর। ইউনিভার্সিটি থেকে বাইরে হয়ে এসে আমি এখানে জয়েন করেছি এই সেক্টরে, আমি আর অন্য কোনো অভিজ্ঞতা আমার নাই। এই প্রশ্নটা কিন্তু গত 33 বছর ধরে আমরা শুনে আসছি। তো এটার অবহেলিত হওয়ার কারণ বা যেটা বলছেন সেটার কারণটা হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব, বা আমাদের যে জিনিসটা হচ্ছে, যেমন আমরা নন লাইফ ইন্স্যুরেন্স, বীমা তো দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে লাইফ, একটা নন লাইফ। তো নন লাইফের যে ক্ষেত্রে, আমি লাইফেরটা বলছি না, নন লাইফটা হচ্ছে আমাদের দেশে নন লাইফ যে ইন্স্যুরেন্স গুলো করা হয়, এটা আপনাকে বলতে পারেন যে বাধ্যবাধকতা বলতে যে কথাটা আমি একটু আগেই বললাম যে আমি যখন একটা দোকানের এগেনস্টে সিসি লোন দিতে যাব তখন আমি ইন্স্যুরেন্স করছি। আমি যখন একটা গোডাউনের এগেনস্টে মাল রাখবো, প্লেজ মালের এগেনস্টে, তখন আমি ইন্স্যুরেন্স করছি মানে করতে বাধ্য হচ্ছে। ঠিক যখন এলসি খুলছে তখন আমাকে বীমা করতে হচ্ছে। প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনি দেখেন যে এখানে ভলেন্টারি কোনো সার্ভিস না, এখানে যে মানে একটা বাধ্যবাধকতার করাতে এই ইন্স্যুরেন্সটা করা হচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, আমাদের এখানে সচেতনতার অভাব নাই। আপনি খুব সুন্দরভাবে একটা জিনিস খেয়াল করেন, আপনি আমাদের গ্রামে বা মফস্বলে যেগুলা বাজারে মাঝে মাঝে আগুন লেগে যায়, আগুন লাগার পর দেখা যায় যে পুরো বাজারটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে এমনও আপনি দেখবেন যে একটা বীমার ক্লেম নাই মানে কেন নাই? বীমা করেনি তো ক্লেম আসবে কোথা থেকে? আর যদি আপনি কোনো ক্ষেত্রে একটা দুটো বা তিনটা বা চার যে কটা পেলেন, সেটা আপনি খোঁজ নিলে দেখবেন যে ব্যাংকের মর্টগেজ ছিল বলে ইন্স্যুরেন্সটা করা হয়েছে, বীমা করা হয়েছে। তার মানে এটা কি হচ্ছে, আমাদের সচেতনতা হচ্ছে বীমাটাকে সাহায্যকারী হিসেবে না দেখে এটা একটা বোঝা হিসেবে চিন্তা করা হয়। যেমন বহু ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে যে ভাই একটা লামসাম দিয়ে একটা ইন্স্যুরেন্স করে দেন, এই জন্য যে এটা ব্যাংক বলছে বলে করছি, নইলে আমি করতাম না। তো আপনি মানে আমাদের যে মানসিকতাটা, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আপনি বলতে পারেন যে এটাকে উত্তরণ কি? উত্তরণ আমি বলবো যে বর্তমানে যে আমাদের রেগুলেটরি অথরিটিরা তারা বীমা মেলা করেছে বহু জায়গায় এই সচেতনতা বাড়াবার জন্য, আর আমাদের অ্যাসোসিয়েশনও এই ব্যাপারে ভূমিকা রাখতে চাচ্ছে, চেষ্টা করছে। তবে আমি আশাবাদী যে এই পরিস্থিতির কিছুটা উন্নতি আশা করি ভবিষ্যতে। যে আমরা আলোচনা ফিরবো, ছোট্ট একটি বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতির পর আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের বীমা খাত নিয়ে কথা বলছিলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদ আনোয়ার খানের সঙ্গে। ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনায়। জনাব জাহিদ আনোয়ার খান, আমরা বিরতির আগে বলছিলাম বীমা খাতের অবস্থান কোভিড পরবর্তী পরিস্থিতিতেও আসলে কেমন কিভাবে চলছে এবং সেই সাথে এই অগ্রগতির জায়গাটা নিয়ে বলছিলেন। এবার একটু আসবো সম্প্রতি যে বিষয়টা অনেক বেশি আলোচনা হচ্ছে, আমরা জানি যে আসলে যে আমরা যে ভেহিকেল থার্ড পার্টি ইন্স্যুরেন্স সেটির বিষয়ে একটু পরিবর্তন শোনা যাচ্ছে এবং সেটি নিয়েও বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন যে বীমা খাতে অবহেলিত বা এটা কেন যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কেন। এই প্রশ্নটা রিলেটেড একটা কথা এসে যাচ্ছে এখন। রিসেন্টলি গত আপনার জানা আছে যে গত 2 তারিখে মার্চের 2 তারিখ আমাদের জাতীয় বীমা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু এই পেশাতে যুক্ত ছিলেন বলে ওই দিনটাকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেদিন একটা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে আমরা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ফোরাম থেকে বলা হয়েছিল যে গাড়ির ইন্স্যুরেন্সটা যেটা করা হচ্ছে এটা আমাদের কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সটা না করায় সরকার একটা রাজস্ব থেকে হারাচ্ছে, আর দ্বিতীয়ত যে সার্বিক যে গাড়ির যে নিরাপত্তাটা, গাড়ির যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ হয় তার কিছুই অংশ পায় না থার্ড পার্টি। হ্যাঁ, থার্ড পার্টি হচ্ছে জাস্ট ড্রাইভার, হেল্পার এবং প্যাসেঞ্জারদের একটা রিস্ক কভার করা থাকে, যে একটা মিনিমাম ভ্যালু পায়। তো মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছেন না, আমি এটা মনে করি যেটা আসলে এটা কম্পালসারি কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সে যাওয়া উচিত। তারপর এই পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় শেখ কুতুব হোসেন সাহেব গত সেপ্টেম্বরের 9 তারিখ প্রধানমন্ত্রীর মাননীয় মুখ্য সচিবকে একটা পত্র দিয়েছিলেন এই থার্ড পার্টিটাকে বিলোপ করার জন্য, এবং 29শে সেপ্টেম্বর এই বছরই মাননীয় সিনিয়র সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছিলেন যে এই থার্ড পার্টিটাকে অ্যাবলিস্ট করে এটা যাতে কম্প্রিহেনসিভ আনা হয়। আচমকা আমরা গত বৃহস্পতিবার দিন দেখলাম বিআরটি থেকে একটা সার্কুলার হয়েছে, যদি ইচ্ছা করেন তাইলে আপনি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করতে পারেন, যদি ইচ্ছা করেন। কথাটা কিন্তু খেয়াল করেন, তার মানে আপনাকে লিবার্টি দেওয়া হচ্ছে যে আপনি ইচ্ছা করলে ইন্স্যুরেন্স নাও করতে পারেন। মানে যে মিনিমাম রিস্কটা ছিল প্যাসেঞ্জারের, ড্রাইভারের, হেল্পারের, যেখানে ড্রাইভার 30 টাকা দিয়ে প্যাসেঞ্জারকে 45 টাকা দিয়ে 20,000 টাকার একটা কম্পেনসেশন পাওয়া যেত, সেটাকেও অ্যাবলিস্ট করে দেওয়া হতো। তো আমি আমার এর মধ্যে আমাদের কিছু কলিগ যারা আমাদের অন্যান্য তারা সবাই খুব আশ্চর্য হলো যে আমরা থার্ড পার্টিটাকে অ্যাবলিস্ট করে কম্পেনসেট করতে বলছি, সেই জায়গায় থার্ড পার্টিটাকেও অ্যাবলিস্ট করে দেওয়া হলো যে না, থার্ড পার্টিরও দরকার নাই। তো বীমা কি এই পদক্ষেপে বীমা কি আগাবে না বীমা পিছাবে? এত সাধারণ একটা কথা। আমার কথাটা হচ্ছে আপনাকে একটা জিনিস আমাদের যেটা জানা দরকার আছে, যে আমি কিছুদিন আগে আমি অস্ট্রেলিয়া গেছিলাম গত বছর, তখন আমাকে ভিসার সময় বলা হলো তোমার ইন্স্যুরেন্সটা করে নিতে হবে, এবং কোথায় করতে হবে? অস্ট্রেলিয়াতেই করতে হবে, যেহেতু তুমি এখানে আসবা অস্ট্রেলিয়া ইন্স্যুরেন্স করলে। এবং আমরা যে আপনি জানেন যে সেনজেন কান্ট্রিতে যদি কোনো ভিসা অ্যাপ্লিকেশন করেন তখন ওরা একটা ওএমপি মানে ওভারসিজ মেডিক্লেম পলিসি একটা করতে হয়, নইলে ভিসা ফর্মের সাথে ওটা জমা দিতে হবে। জমা দিলে তারপর আপনার ভিসাটা অ্যাকসেপ্ট হবে, ওটা জমা না দিলে আপনার ভিসাটাকেই তারা অ্যাকসেপ্ট করবে। তো বীমাটা কোন পর্যায়ে গেছে বলেই উন্নত দেশে, যেমন আপনি একটা ছোট্ট গল্প বলি আপনার একটু সুবিধার্থে। আমি আজ থেকে 25 বছর আগে একটা আর্টিকেল পড়েছিলাম কলকাতার নামকরা উপন্যাসী সমরেশ মজুমদারের। উনি একটা গেছিলেন লস অ্যাঞ্জেলেসে একটা শুটিং করতে। তো শুটিং যখন স্টার্ট শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে হঠাৎ করে পুলিশের গাড়ি এসে বলছে তোমার ইন্স্যুরেন্সটা কোথায়? তখন ওরা বলছে যে আমি শুটিং করবো এখানে, কিছু কয় না, তোমার ইন্স্যুরেন্স করা ছাড়া তো তুমি শুটিং করতে পারবে না, আমাকে শুটিং ইন্স্যুরেন্স দেখাতো। শুটিং সেদিন প্যাক আপ করে দিয়ে পরদিন ইন্স্যুরেন্স করে নিয়ে এসে তারা শুটিং করলো। তার মানে আপনি বুঝতে পারছেন যে বীমাটা কোন পর্যায়ে চলে গেছে ওখানে। আজ থেকে 25 বছর আগে কথা বলছি, কিন্তু আমি কিন্তু 20 শতাব্দীতে, আমি 19 শতাব্দীর কথা বলছি। আর সে জায়গায় আমাদের কি হলো, আমাদেরকে করা হলো কি, যেটা আমরা বলছি যে কম্প্রিহেনসিভ রিস্কটা নেওয়ার জন্য, সেই জায়গায় বলা থার্ড পার্টিটাও তুমি ইচ্ছা করলে করতে পারবা, মানে নাও করতে পারি। এখানে কি হলো, সরকার আমার বীমা খাতের একটা
উল্লেখযোগ্য অংশ বিমা হারালাম, সরকার যে একটা রাজস্ব পেত ভ্যাট থেকে শুরু করে আদার্স, এটাও হারালো। তো এই 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 পদক্ষেপগুলো তো বিমাকে সামনে আগাবার বেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়া কিছুই হবে না, আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যাব। ঠিক আছে, সেই বিষয়টি যাচ্ছে, কিন্তু এই যে আপনি বলছিলেন যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কিছুটা রাজস্ব সরকার পেত, কিন্তু আসলে যিনি গ্রাহক, যিনি করতেন, তিনি কতটুকু উপকৃত হতেন? আপনি বাসের হেল্পারের কথা বলছিলেন, প্যাসেঞ্জারের কথা বলছিলেন। আমাদের দেশে এই যে অনেক ধরনের সমস্যা হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তারা কি এখান থেকে কোনো বেনিফিট পান? তাহলে কেনই বা তারা করবেন না? বেনিফিট পাবে না কেন? যদি তার কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করা থাকে। আপনি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেমস ডিপার্টমেন্টে যদি যান, তাহলে আপনি যদি ফাইলগুলো নাড়াচাড়া করেন, তাতে দেখবেন যদি 100টা ক্লেম থাকে, তার মধ্যে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স যেটি বন্ধ হলো, সেটিতে কি আসলে সেই ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ ছিল না? সুযোগ মিনিমাম, আপনি যদি একটা প্যাসেঞ্জারের মৃত্যু হয় বা ড্রাইভারের মৃত্যু হয়, তাহলে সে 20,000 টাকা পায়। 5টা প্যাসেঞ্জার যদি একটা গাড়িতে। আপনারা কখনো দিয়েছেন? আপনারা কি কখনো সেটি দিয়েছিলেন? আমরা যখনই আসাটা দেই আমরা, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া ইন্স্যুরেন্স। এটা ডেথ সার্টিফিকেট আর ওই অকারেন্সে পুলিশের রিপোর্টটা হলে আমরা দিয়ে দিই, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটা খুবই নমিনাল একটা ব্যাপার। মানে সেই ক্লেমটি আসলে করলে আপনারা দিয়ে দেন, এই তো? জি জি। তো সেক্ষেত্রে এই যে আপনি বলছিলেন যে আমরা বিমা কোম্পানি এগোতে পারছে না, এই ধরনের পলিসি যদি হয় তাহলে তারও এগোতে কষ্ট হবে। কি ধরনের পলিসি হলে আসলে বিমা খাত এগিয়ে যাবে, সেই সাথে আমরা যারা গ্রাহক বিমা করব তারা অনেক বেশি আগ্রহী হব, তারা বেনিফিটেড হব? কি ধরনের পলিসি হওয়া প্রয়োজন? না, পলিসি এটা আপনি একটু বলি, আপনি যে থার্ড পার্টি, আপনি একটা যে আপনি একটু আগে বললাম, আপনি দেখেন ঢাকা শহরে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে, এদের কারো ইন্স্যুরেন্স আছে? আপনি যদি ব্যাংক লোন না থাকে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কোনো ইন্স্যুরেন্স নাই। আমি আপনাকে যে একটা কথা বললাম যে একটা মার্কেটে যান, আপনি মার্কেটে যদি 400 দোকান থাকে, আমি নিশ্চিন্ত ভাবে বলতে পারি আপনি ওখানে 10টা ইন্স্যুরেন্স পাবেন কিনা। যদি 10টা পান, সেই 10টা ব্যাংকের লোনের সাথে রিলেটেড। ব্যাপারটা হচ্ছে সচেতনতা গড়াতে হবে। যেমন আমি একটা প্রপোজাল দিচ্ছি যে যখন আমাদের ট্রেড লাইসেন্সটা করা হয়, সিটি কর্পোরেশন থেকে তো ট্রেড লাইসেন্সটা করা হয়, তো ট্রেড লাইসেন্সটা করার সময় যদি বিমাটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়, তাহলে এটা অটোমেটিক ভাবে বিমা। শুধু বাধ্যবাধকতা করতে হবে কেন? মানুষ যখন তার বেনিফিট পাবে তখন সে আগ্রহী হবে। সেই বেনিফিটটি কি আপনারা দিতে পারছেন, বা সেই জনপ্রিয়তা আপনারা কেন করতে পারছেন না? আমরা জনপ্রিয়তা করতে পারছি না, এটা কিছুটা ব্যর্থতা তো আমাদের আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আর প্রোপাগান্ডা মেশিনটা যেটা হচ্ছে যে আমি ব্যাংকে যেটা মানুষকে বাসায় তো টাকা রাখছে না, একটা সময় তো বাসায় মানুষ টাকা রাখতো। আজ থেকে 70 বছর 80 বছর আগে মানুষ ব্যাংকে, তারপর ব্যাংকের উপরে কনফিডেন্স ছিল না। তারপর আস্তে আস্তে কি হলো, ব্যাংকগুলো অনেক ব্যাংকে একটা সময় অ্যাবলিশড হয়ে যেত, ব্যক্তি মালিক। কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে এমন রেগুলেটরি করা হলো যে একটা ব্যাংক চেলেও এখন দেউলিয়া ঘোষণা করতে পারবে না। ঠিক সেইভাবে বিমাকে যদি ওইভাবে প্যাট্রোনাইজ করা যায়, বিমাকে ওইভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে বিমা ওরকম হবে। আমি তো আপনাকে বলছি যে জিনিসটা হচ্ছে মানুষের কনফিডেন্সটা আসবে তখন। মানুষ যখন বিমা করবে, বিমা করলে যদি ঘটনা ঘটে তখন সে ক্লেম করবে, তখন সে ক্লেম পাবে। আর যদি না পায় তখন পাবে। কিন্তু না পাওয়ার জন্য তো অনেক রেগুলেটরি অথরিটি আছে আমাদের। এখন আপনাদের একটু আপনাদের সুবিধাতে জানাই কি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আমাদের প্রত্যেক বছর কিন্তু আমাদের অথরিটি থেকে আমাদের জানুয়ারি মাসে লাইসেন্সটা রিনিউ করাতে হয়। যদি লাইসেন্স রিনিউ অথরিটি না করে, তাইলে আমরা কিন্তু ব্যবসা করতে পারবো। এবং আগে এই সোল এজেন্সিতে ছিল অথরিটি, এখন এখানে অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে। অ্যাসোসিয়েশন একটা ক্লিয়ারেন্স দিবে অথরিটিকে যে হ্যাঁ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির কোনো অসুবিধা নাই, এই লাইসেন্সটা তোমরা রিনিউ করে দাও। এই কথাটা আসছে অ্যাসোসিয়েশন বলছে যে আমরা যদি বিমার ক্লেম, যদি কেউ বিমা দাবি যদি কেউ আটকে রাখে বা কিছু ইরেগুলারিটিস করে বা পার্টিকে সর্বোচ্চ সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে আমরা ইড্রাকে, আমাদের অথরিটিকে, ইন্স্যুরেন্স অথরিটিকে আমরা চিঠি দিব না সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে লাইসেন্স দেওয়ার জন্য বা অমুক ইন্স্যুরেন্স। তো এই যে সুযোগগুলো তৈরি করা হচ্ছে, এটা কার সাথে? বিমার সাথে, বিমা গ্রহীতার সাথে। যেমন যেটা আরেকটি বিষয়, অবশ্যই এটা অবশ্যই প্রয়োজন। উন্নত দেশগুলো, আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে তাকাই, বিমা খাতের কিন্তু অগ্রগতি, মানুষের যে আগ্রহ সেটা অনেক বেশি এবং বেনিফিট পাওয়ার জায়গাটাও বেশি। এইটি কিন্তু আমাদের বেশি জায়গা আকর্ষণ করাতে হবে। কিন্তু বিমা করাটা যত সহজ, ক্লেম পাওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন, এই ধরনের একটি ধারণা কিন্তু গ্রাহকদের মাঝে রয়ে গেছে। সেটি দূর করতে হলে আসলে কি ধরনের কাজ করা উচিত বা কি করণীয় বলে আপনি মনে করেন?
এটা আপনি যে কথাটা আমি একটু আগে আপনাকে কিন্তু ক্লিয়ার করলাম যে হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কিছু ক্ষেত্রে ক্লেম দেওয়ার জন্য ডিলে হয় বা দেরি করে বা কিছু হয়রানিও করতে পারে, এটা হতে পারে কিছু জায়গায়। কিন্তু এখানে কিন্তু একটা কথা আমি আবার একটু বলি, বিমার কিন্তু প্রচুর ক্লজ আছে, যেটা আমরা ধারা বলতে পারেন। এখন আপনি ধরেন একটা দোকানের আপনি ফায়ার ইন্স্যুরেন্স নিলেন, শুধু বিমা করলেন, এখন যে কোনো কারণে ওখানে একটা ফ্লাডের একটা ইন্স্যুরেন্স ঘটে গেল, বা সাইক্লোনের একটা অকারেন্স ঘটলো, বা রাইটের একটা করলো। এখন শুধু ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে তো আমি ফ্লাডের রিস্কটা কভার করবে না, সাইক্লোনের রিস্কটা কভার করবে না। ঠিক সেইভাবে আপনাকে, আমরা যখন কোনো মাল ইম্পোর্ট করি বিদেশ থেকে, তখন এটা ক্লজ আছে তিনটা, একটা আছে আইসিসি ক্লজ, আরেকটা ইনস্টিটিউট অফ কার্গো ক্লজ সি, আরেকটা ইনস্টিটিউট অফ কার্গো ক্লজ বি, আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ কার্গো ক্লজ এ। সিটা কি হচ্ছে? সিটা হচ্ছে মিনিমাম রিস্ক। সিটা হচ্ছে মিনিমাম রিস্ক বলতে আমি ছোট অল্প করে বলছি, জাহাজটা ডুবে গেলে বা পোর্টে কোনো কারণে আগুন লেগে গেলে বা জেনারেল অ্যাভারেজ ঘটলে, এরকম আরো কিছু ছোটখাটো কাজে এই ক্লেমটা হয়। এখন আপনার ধরেন মালটা আনলেন, মাল আনার পর একটা কার্টুনে আপনার 10টা মাল ছিল, 3টা মাল হারিয়ে গেছে। এখন আইসিসি ক্লোজে এই 3টা মাল হারিয়ে গেছে, এটা তো কভার করছে না, বা একটা কোয়ান্টিটি টোটাল হারিয়ে গেল, এটাও কভার করছে না। এখন আপনি বললেন যে আমার বীমা করা আছে, আমাকে ক্লেম দিচ্ছে না, কিন্তু এটা তো কথাটা ঠিক হলো না। সেটা তো আওতার মধ্যে পড়ে না। আমি ব্যাংকে যদি 100 টাকা রেখে তো আমি 120 টাকা চেতে পারবো না। জি জি, নিয়মের মধ্যে যেটি আছে সেটাই পেতে পারে। এই নিয়মের ব্যাপারটা, যে মালটা আনবে, ধরেন একটা কথা, আপনি কাগজ আনছেন, সার আনছেন, সিমেন্ট আনছেন, এটার জন্য আপনাকে বিমার রিস্কটা কি নিতে হবে? ওয়াটার ড্যামেজের একটা রিস্ক থাকতে পারে, পানি লেগে এটা সল্ট ওয়াটার লেগে এটা নষ্ট হতে পারে। এখন যদি আপনি কোনো কারণে ড্যামেজ হয়ে গেল, আপনি আইসিসি থেকে আমাকে পার্টি ক্লেম করলো, আমি তো দিতে পারবো না। সেটাই, তাহলে বীমা করার ক্ষেত্রে আসলে গ্রাহককে স্পষ্ট করে বলতে হবে যে তিনি যে বীমাটি করছেন তার আসলে বেনিফিটটি তিনি কিভাবে পেতে পারেন, কি কি পাবেন, কি কি পাবেন না, স্পষ্টীকরণ করার প্রয়োজন আছে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা করব বীমা খাতের অগ্রগতি হোক, বিশ্বের অন্যান্য দেশের মতো বীমা খাতের অগ্রগতি হোক, বীমার মাধ্যমে গ্রাহকরা উপকৃত হোক, সেটি যেন আমরা করতে পারি সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের বীমা খাতে নানা দিক করণীয় নিয়ে কথা বলছিলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদ আনোয়ার খানের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে আরেকটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।